আইবি চানার জিনিস না আইপি আপনার কিছু হলে মাননীয় নেত্রী, আপনার দৃঢ়চেতা মনোভাব, আপনার বলিষ্ঠ নেতৃত্ব, আপনার যুগান্তকারী সিদ্ধান্ত এই দেশকে যুগে যুগে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে কি রাজনীতির মাঠে ফের সরব হচ্ছে আওয়ামী লীগ? আওয়ামী লীগের রাজনীতির আকাশ থেকে কালো মেঘ সরে যাচ্ছে শিগগিরই। আর লুকোচুরি নয়, এবার প্রকাশ্যে রাজনীতির মাঠে নামবে আওয়ামী লীগ। মিছিল করবে, সমাবেশ করবে, জনগণের কাছে যাবে, ভোট চাইবে, নির্বাচনেও অংশ নেবে। আর তা হবে সদ্য কারামুক্ত আওয়ামী লীগ নেত্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর হাত ধরে। তারেক রহমানের সরকার বেশি দিন টিকবে না। খোদ তারেক রহমান বলছে সামনে ভয়ঙ্কর সময়, সামনে বিপজ্জনক সময়। আর সরকারের প্রতিমন্ত্রী নেতা বলছেন সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন বলছে মানুষ এসব? আর কেনই বা তারেক রহমান সহ মন্ত্রী প্রতিমন্ত্রী সবাই এত অস্থির, এত চঞ্চল? ৩৯১ দিন কারাবাসের পর মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। প্রশ্ন হলো, এত চেষ্টার পরও কেন সরকার আইভীকে ছাড়লো, নাকি ছাড়তে বাধ্য হলো? মানে সরকার কি বাধ্য হয়েছে, নাকি নতুন কোনো কৌশলের অংশ হিসেবে তাকে মুক্তি দিয়েছে? শিগগিরই রাজনীতির মাঠে নামবেন আইভী। আনুষ্ঠানিকভাবে সামনের সিটি মেয়র নির্বাচনে লড়ার ঘোষণাও দিবেন। কঠিন চাপে পড়ে আওয়ামী লীগের কাছে নতি স্বীকার করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা। আবার ভারত সবচেয়ে বেশি ভয় দেখিয়েছে যে আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ করে রাখবো, খবর আছে আমাদের। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর জামিনে মুক্ত এবং বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে সামনে রেখে বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন আওয়ামী লীগের সুদিন ফিরছে। অর্থাৎ আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটি অচিরেই তুলে নেওয়া হতে পারে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য থেকে। দর্শক মন্ডলী, এছাড়াও সেলিনা হায়াত আইভীর মুক্তির পর সেই আশাটা আরো জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক মন্ডলী, বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের হাল ধরার জন্যই সেলিনা হায়াত আইভীকে মুক্ত করা হয়েছে এবং সেলিনা হায়াত আইভী দায়িত্ব নিয়ে আবারও সুসংগঠিত করবে এই দেশে থেকেই। দর্শক মন্ডলী, আপনার কাছে কি মনে হচ্ছে? বিশ্লেষকরা যেমন ধারণা করছে যে সেলিনা হায়াত আইভী দেশে থেকে আওয়ামী লীগকে সুসংগঠিত করার চেষ্টা করবেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল, সেই চোর এখন তাদের ব্যানারে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা চিন্তা করতেছে। হঠাৎ ঝটিকা মিছিল, জয় বাংলা স্লোগান, কিছুদূর এগিয়ে যাওয়া, তারপর মুহূর্তেই প্রাণ ভয়ে পলায়ন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এভাবেই বাঁচা মরার লড়াই চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে আসার কথা হলো, আওয়ামী লীগের রাজনীতির আকাশ থেকে কালো মেঘ সরে যাচ্ছে শিগগিরই। আর লুকোচুরি নয়, এবার প্রকাশ্যে রাজনীতির মাঠে নামবে আওয়ামী লীগ। মিছিল করবে, সমাবেশ করবে, জনগণের কাছে যাবে, ভোট চাইবে, নির্বাচনেও অংশ নেবে। আর তা হবে সদ্য কারামুক্ত আওয়ামী লীগ নেত্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর হাত ধরে। আওয়ামী লীগের জন্য রাজনীতির মাঠে যে পরিষ্কার হচ্ছে, বুধবার তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দেশের সব রাজনৈতিক দলকে তাদের নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে যাওয়ার সমান সুযোগ দিতে হবে। জনগণই ভোটের মাধ্যমে তাদের আসল প্রতিনিধি নির্বাচন করবে। আমরা বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের পরপরই রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। এনসিপি নেতা সার্জিস আলম তার ফেসবুক পোস্টে সরাসরি প্রশ্ন করেন, মির্জা ফখরুলের বলা সব দলের মধ্যে আওয়ামী লীগ আছে কি? নেটিজেনদের মধ্যে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, সব দল বলতে কি আওয়ামী লীগকেই ইঙ্গিত করেছেন মির্জা ফখরুল? তবে কি রাজনীতির মাঠে ফের সরব হচ্ছে আওয়ামী লীগ? নেটিজেনদের এসব প্রশ্নের উত্তর যেন মিলে গেছে সদ্য কারামুক্ত আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াত আইভীর মুক্তি এবং আগামী মেয়র নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের মধ্য দিয়ে। বুধবার কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, ভবিষ্যতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে আইভীর।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের পর দ্রুততার সঙ্গে মুক্তি, সব দলকে রাজনৈতিক কার্যক্রমের সুযোগ দেওয়ার মির্জা ফখরুলের প্রতিশ্রুতি, সবশেষ সেলিনা হায়াৎ আইভীর মুক্তি এবং নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ আওয়ামী লীগের রাজনীতির জন্য বিএনপি সরকারের একটি সবুজ সংকেত। দিন দিন বদল হতে থাকা রাজনীতির মঞ্চে ঠিক কবে মঞ্চায়িত হবে সেই দৃশ্য, সেটি এখন দেখার বিষয়। সরকারের ভেতরে ভয়, অস্থিরতা আর বিচ্ছিন্নতা এতটাই তীব্র আকার ধারণ করেছে যে অনেকেই বলতে শুরু করেছেন তারেক রহমানের সরকার বেশি দিন টিকবে না। খোদ তারেক রহমান বলছে সামনে ভয়ঙ্কর সময়, সামনে বিপজ্জনক সময়। আর সরকারের প্রতিমন্ত্রী, নেতা বলছেন সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন বলছে মানুষ এসব, আর কেনই বা তারেক রহমান সহ মন্ত্রী, প্রতিমন্ত্রী সবাই এত অস্থির, এত চঞ্চল? রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন কোনো সরকার আত্মবিশ্বাসী থাকে, তার ভাষা হয় দৃঢ় এবং স্থির। কিন্তু সরকার যখন নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হতে শুরু করে, তখন তার ভাষায় সতর্ক বার্তা আসে, ভয় আসে, সংকটের পূর্বাভাস আসে, অজানা বিপদের ইঙ্গিত আসে। এই প্রেক্ষাপটেই গত 31শে মে কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই বক্তব্যটি বিশেষ তাৎপর্য বহন করছে। তিনি বলছেন, দেশের জন্য সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। প্রশ্ন হচ্ছে, এই কঠিন সময়ের খবর তিনি কোথা থেকে পেলেন বা কেন বললেন? সাধারণ মানুষ কি তাকে গিয়ে বলেছে যে সামনে বিপদ, নাকি রাষ্ট্রযন্ত্রের ভেতরে এমন কিছু তথ্য আছে যা সরকারকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু ভেতরে তাকাতে হবে, যেখানে প্রধানমন্ত্রীর রেড ফোনের তার কেটে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বারবার কথা হচ্ছে এবং আরো অনেক কিছু হচ্ছে। কিন্তু তার চাইতেও প্রথম এবং সবচেয়ে বড় সংকট অর্থনীতিতে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেনি। 2025 সালের বেশিরভাগ সময় 8 থেকে 9% মধ্যে ঘুরপাক খেয়েছে। মার্চে কিছুটা কমলেও এপ্রিলে আবার 9% ছাড়িয়ে গেছে মূল্যস্ফীতি। ব্যাংক খাত টালমাটাল অবস্থা। ইসলামী ব্যাংককে কেন্দ্র করে প্রকাশ্য সংঘর্ষে শুরু হয়েছে সরকার এবং জামায়াতের মধ্যে, এমনকি গুলির ঘটনা পর্যন্ত ঘটে গেছে। IMF এর ঋণ আটকে আছে, যার মানে আন্তর্জাতিক সংস্থাও এই সরকারের ব্যবস্থাপনায় পুরোপুরি আস্থা রাখতে পারছে না। ওদিকে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে IMF এর কথায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের মাত্র 3 দিন আগে অবৈধ ইউনূস সরকারের করে যাওয়া অসম বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক থামছে না। বাম দল, ধর্মভিত্তিক দল, সুশীল সমাজ, সাধারণ মানুষ সবাই এই চুক্তি বাতিলের দাবিতে রাস্তায় নামতে চাইছে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো, সরকার নিজেই কত কথা বলছে, তুচ্ছতা সাধনের কথা বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসি বন্ধর কথা বলছে, বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা দিচ্ছে, আর সাধারণ মানুষের জন্য বিদ্যুতের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে, যদিও তারা বলেছিল যে তারা বিদ্যুতের দাম বাড়াবে না। যখন সরকার জনগণকে এসব কৃচ্ছতা সাধনের উপদেশ দিতে শুরু করে, তখন বুঝতে হবে রাষ্ট্রের কোষাগার আর আগের জায়গায় নেই, শূন্য হতে শুরু করেছে। তৃতীয় সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিএনপি ক্ষমতায় আসার আগে বলেছিল রাজনৈতিক সরকার এলে সবকিছু বদলে যাবে, কিন্তু কি বদলেছে? হত্যা আছে, ধর্ষণ আছে, চাঁদাবাজি আছে, মব সন্ত্রাস আছে, মাজারে হামলা আছে, সিনেমা বন্ধ করে দেওয়া হচ্ছে, সংস্কৃতির উপর হামলা আছে, কি নেই বলেন তো? গত 19শে মে মিরপুরের পল্লবীতে শিশু রামিসার নৃশংস ধর্ষণ এবং হত্যা সারা দেশকে স্তব্ধ করে দিয়েছে। মিরপুরের শাহ আলী মাজারে উগ্রবাদী হামলার পরও প্রকৃত অভিযুক্তরা ধরা পড়েনি। এইসব কালচার, এসব মব কালচার, এই উগ্রবাদী তাণ্ডব ব্রাহ্মণবাড়িয়াতে ঘটেছে। এগুলো জুলাই সন্ত্রাসীদেরই রেখে যাওয়া বিষাক্ত উত্তরাধিকার। সেই বিষ বৃক্ষ থেকে এখন বিষ ফল ঝরে ঝরে পড়ছে। একটি সরকার যখন নাগরিকের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন তার রাজনৈতিক বৈধতাও ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। দেশের নদ নদীতে লাশ ভাসে, প্রতিদিন 3 থেকে 4টি করে লাশ ভাসে এবং মাস শেষে দেখা যায় 40টি 50টি লাশ ভেসে আসছে। তৃতীয় সংকট, রাজনৈতিক ময়দান। সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে আছে যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী, যাদের বিরুদ্ধে 1971 গণহত্যায় অংশগ্রহণ শুধু নয়, বাংলাদেশের মুক্তিকামী নাগরিককে হত্যার অভিযোগ আছে, ধর্ষণের অভিযোগ আছে, অগ্নিসংযোগের অভিযোগ আছে। এই দলটি এখন একটি বিচিত্র ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচনের আগে বিএনপির সঙ্গে নানা সমঝোতায় থেকেছে বলে আমরা জানি, অথচ এখন প্রতিদিন সরকারকে চাপে রাখার চেষ্টা করছে, এবং তাও নাকি পাতানো। ইসলামী ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থান অস্পষ্ট এবং কখনো কখনো ভয়ঙ্কর। আবার সংসদে বাণিজ্য চুক্তি নিয়ে রুমিন ফারহানার আলোচনার প্রস্তাব নাকচ হওয়া এবং জামায়াতের প্রকাশ্য নীরবতা, এটি প্রমাণ করে যে বিএনপি জামায়াতের মধ্যে এখনো একটি অলিখিত সমঝোতার সুতা আছে। অন্যদিকে আওয়ামী লীগ যেভাবে ঘোষণা দিয়ে রাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করছে, তাতে তো সরকারের আসলে হয়ে গেছে। প্রবীণ নেতা এবং বাংলাদেশের অন্যতম সৃষ্টির কারিগর প্রয়াত তোফায়েল আহমেদের জানা যায় ঢাকার ধানমন্ডিতে এবং পরের দিন ভোলায় হাজার হাজার নেতাকর্মীর প্রকাশ্য সমাবেশ একটি স্পষ্ট বার্তা দিয়েছে।
দলটিকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করা গেলেও সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় দেশ থেকে, মানুষের মন থেকে এবং রাজনৈতিক বাস্তবতা থেকে মুছে ফেলা যায়নি। সরকার এখন একই সঙ্গে বহু ফ্রন্টে চাপের মুখে। জামায়াত চাপ দিচ্ছে কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগ এবং অন্য দিক থেকে বাংলাদেশের মানুষ সংগঠিত হচ্ছে। বামপন্থী দলগুলো রাস্তায় নামার কথা বলছে, তারা নামবে না হয়তো। সীমান্তে ভারতের পুশিন এবং উত্তেজনা তৈরি হচ্ছে। বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের মৃত্যুকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে। এর কথা আওয়ামী লীগ বললে কি হতো আপনি ভাবুন একবার। কিন্তু সবচেয়ে বড় সতর্ক সংকেতটি আসছে সরকারের ভেতর থেকে। সেই সংকেতের নাম মন্ত্রীর পদত্যাগ, মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। সরকারের বয়স মাত্র 3.5 মাস, 4 মাস হয়নি, আসলে আমি ভুল করেছি প্রথমে। এর মধ্যেই একজন পূর্ণমন্ত্রী পদত্যাগ করে বসলেন। শুধু তাই নয়, তিনি কোনো বিতর্কিত ব্যক্তি নন। রাঙামাটিতে বেশ ভালো ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছেন। জনপ্রিয়, পরিচ্ছন্ন নেতা, যিনি বিচারকের পদ ছেড়ে রাজনীতিতে এসেছিলেন খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস রেখে। তার পদত্যাগের পরপরই সমর্থকরা রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। স্পষ্টত এটি শুধু একজন মন্ত্রীর স্বেচ্ছায় সরে যাওয়া নয়, এটি সরকারের অভ্যন্তরীণ বিরক্তির বা বিভক্তির প্রকাশ্য বিস্ফোরণ। সরকার বলছে তিনি অসুস্থ, কিন্তু রাজনৈতিক মহলে ভিন্ন গল্প চলছে। বিএনপির কেন্দ্রীয় নেতা মনীষ দেওয়ান ফেসবুকে সরাসরি লিখেছেন, দীপেন দেওয়ান তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র দিতে বাধ্য হয়েছেন শুধুমাত্র রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়নে নিজের পছন্দের ব্যক্তির নাম সুপারিশ করার কারণে। পূর্ণমন্ত্রী হয়েও নিজের মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ তার হাতে নেই, দলীয় রাজনীতিতে কোণঠাসা, উচ্চ পর্যায়ে কথা বলার সুযোগ নেই। এই অসহায়ত্ব থেকেই তার প্রস্থান। আরো গভীরে গেলে দেখা যাচ্ছে দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম চুক্তির বকেয়া অংশ বাস্তবায়ন এবং জনসংহতি সমিতির সঙ্গে সংলাপের পক্ষে ছিলেন, কিন্তু বিএনপি এই সমতল ভিত্তিক নেতৃত্বের একটি অংশ এই অবস্থানের বিরোধিতা করছিল। অর্থাৎ শুধু ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, রাষ্ট্র পরিচালনার নীতিগত প্রশ্নেও সরকারের ভেতর বহু মত পার্থক্য ভয়াবহ অবস্থা ধারণ করেছে। এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বক্তব্যটি আপনাদেরকে মনোযোগ দেওয়ার দাবি করি। তিনি বলছেন, কোন রাজাকার বা ফ্যাসিবাদী শক্তি সরকারকে ফেলে দিতে পারবে না। সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। তার মানে কি সরকারকে কেউ ফেলে দেওয়ার চেষ্টা করছে? কারা সেটা? এবং ইশরাককে আপনি সাধারণ রাজনীতিবিদ হিসেবে ধরবেন না। ইশরাক তারেক রহমানের ক্ষমতার যে কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রের সঙ্গে সম্পর্কিত। তার মানে সরকার ফেলে দেওয়ার ভয়ে ভীত। সাধারণত সত্যিকার আত্মবিশ্বাসী সরকারকে এই ধরনের বক্তব্য বা প্রতিরক্ষামূলক বিবৃতি দিতে হয় না। যখন পতনের গুঞ্জন ছড়াতে শুরু করে, যখন সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্য প্রশ্ন উঠতে থাকে, তখনই নেতারা রাস্তায় দাঁড়িয়ে স্থিতিশীলতার আশ্বাস দেন। ইশরাকের এই বক্তব্য শক্তির প্রকাশ নয়, বরং এটি উদ্বেগের প্রতিফলন। 100 দিন পার হতে না হতেই যখন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জনগণ বলে ভুয়া 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 স্লোগান দেয়, তার মানে তো ডাল মে কুছ জরুর কালা হ্যায়। এর বাইরে আরেকটি সংকট নীরবে বাড়ছে। হাম নিয়ে কিন্তু এখনো সরকার কোনো কথা বলছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে বলে বোঝা যাচ্ছে না। 2 মাসেরও বেশি সময় ধরে শিশুর মৃত্যুর মিছিল থামছে না। এখন পর্যন্ত সরকারিভাবে 588 শিশু প্রাণ হারিয়েছে। ইউনিসেফ জানিয়েছে তারা বারবার সতর্ক করেছিল, কিন্তু তৎকালীন অবৈধ ইউনূস সরকার সেই সতর্কবার্তা উপেক্ষা করেছে। এখন সেই অবহেলার মাসুল দিচ্ছে নিরীহ শিশুরা, আর রাজনৈতিক দায় এসে পড়েছে তারেক সরকারের কাঁধে। শিশু মৃত্যুর এই মিছিল থামাতে না পারলে জনমতের ক্ষেত্রে সরকারের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেই হবে। তাহলে সবকিছু মিলিয়ে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা হচ্ছে ভয়, অস্থিরতা এবং বিচ্ছিন্নতা। অর্থনীতিতে চাপ, আইন শৃঙ্খলায় ব্যর্থতা, রাজনৈতিক বিরোধীদের ক্রমবর্ধমান চাপ, আন্তর্জাতিক অস্বস্তি, সীমান্ত সংকট, জনস্বাস্থ্যের বিপর্যয় এবং সর্বোপরি সরকারের নিজের ভেতরে দ্বন্দ্ব, সবকিছু একসঙ্গে জমা হয়েছে। একটি সরকার সাধারণত বিরোধীদের আক্রমণে দুর্বল হয় না, দুর্বল হয় যখন তার নিজের ভেতরে ফাটল ধরে। দীপেন দেওয়ানের পদত্যাগ সেই ফাটলের প্রথম বড় দৃশ্যমান চিহ্ন। তারেক রহমানের এই সরকার ইউনূসের অবৈধ সরকারের রাজনৈতিক উত্তরসূরি মাত্র, বর্ধিত সংস্করণ। ইউনূস সরকারের বুনে যাওয়া বিশৃঙ্খলার বীজ এখন পরিপূর্ণ বিষ বৃক্ষে পরিণত হয়েছে। ভয়, অস্থিরতা আর বিচ্ছিন্নতার এই ত্রিভুজ সংকট যদি মোকাবেলা করতে না পারে তারেকের সরকার, তাহলে ইতিহাস এই সরকারকে একটি ব্যর্থ রাজনৈতিক প্রকল্প হিসেবেই মনে রাখবে, যা বিদেশিরা বসিয়ে দিয়েছিল বাংলাদেশে। কোন সরকারের পতন রাস্তায় শুরু হয় না, পতন শুরু হয় ক্ষমতার করিডোরে, মন্ত্রিসভার ভেতরে, দলীয় কাঠামোর অভ্যন্তরে। আর সেই বিচ্ছিন্নতার লক্ষণ যদি সত্যি দৃশ্যমান হয়ে থাকে, তাহলে তারেক রহমানের সরকারের সামনে যে কঠিন সময় অপেক্ষা করছে, সেই সতর্কবার্তা প্রধানমন্ত্রী নিজে তো বলছেনই, ইশরাকও বলে দিয়েছে।
391 দিন কারাবাসের পর মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার প্রক্রিয়ার একটি অংশ হিসেবে আইভীকে গত বছর গ্রেপ্তার করেছিল ইউনূসের সরকার। বিএনপি ক্ষমতায় আসার পর নতুন করে মামলা দেয়া এবং তারপর উচ্চ আদালতে জামিন স্থগিতের কয়েক দফা চেষ্টা করেছিল। এমনকি গত 17 মে তার মুক্তির বিষয়টি পরিষ্কার হওয়ার পর সরকার আরও 17 দিন সময় নিয়েছে আইভীকে মুক্তি দিতে। প্রশ্ন হলো, এত চেষ্টার পরও কেন সরকার আইভীকে ছাড়লো, নাকি ছাড়তে বাধ্য হলো? মানে সরকার কি বাধ্য হয়েছে, নাকি নতুন কোনো কৌশলের অংশ হিসেবে তাকে মুক্তি দিয়েছে? আবার আইভীর মুক্তির পরপরই কেন তার বাসার সামনে বসানো হয়েছে সিসি ক্যামেরা আর গোয়েন্দা নজরদারি? প্রশ্ন হলো, 17 মে যেখানে তার মুক্তি পাওয়ার কথা, সেখানে 3রা জুন পর্যন্ত সময় লাগলো কেন? মানে আরো 17 দিন কেন সময় নিল সরকার? আবার এত চেষ্টা করেও কেন শেষ পর্যন্ত সরকার কারাগারে রাখতে পারলো না আইভীকে? শেষ পর্যন্ত 391 দিন কারাবাসের পর বুধবার 3রা জুন রাত 10:08 আইভীকে মুক্তি দেওয়া হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রাত 12:30 নারায়ণগঞ্জের দেওভোগে নিজ পৈতৃক বাড়ি চুনকা কুটিরে ফেরেন। তার জামিনে মুক্ত হওয়াকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলাদেশের রাজনৈতিক মহল। আওয়ামী লীগের অন্দরেও সেলিনা হায়াত আইভীর জামিনে মুক্তি নিয়ে নানা চর্চা আছে। সাম্প্রতিক অতীতে আওয়ামী লীগের আরো কয়েকজন নেতা নেত্রী জামিনে মুক্তি পেয়েছেন, তবে অধিকাংশ নেতাই কারাগার থেকে বের হতে পারেননি। জেল গেটে তাদের ভিন্ন মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে ব্যতিক্রম ছিল সাবেক স্পিকার শিন শারমিন চৌধুরী। আইভীর ক্ষেত্রে একই ব্যাপার ঘটেছে, তবে সরকার সময় নিয়েছে 17 দিন। তিনি জেল গেটে কালক্ষেপণ না করে গাড়ি ছুটিয়ে নারায়ণগঞ্জের বাড়িতে চলে যান। আবার রাত 12টায় বাড়িতে সাংবাদিকদের কাছে দেওয়া আইভীর 3 লাইনের প্রতিক্রিয়া ছিল বেশ তাৎপর্যপূর্ণ। জামিন পাওয়ার পর তিনি বিচার বিভাগের পাশাপাশি তারেক রহমান সরকারকেও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। আশা ব্যক্ত করেছেন সকলে মিলে একটি মানবিক সরকার গড়ে তোলা সম্ভব। সেই সঙ্গে কারাবন্দী অন্য মহিলাদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। তবে আওয়ামী লীগের রাজনীতি, আগামী দিনের দলে তার ভূমিকা কি হবে সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি এই নেত্রী। আবার কেউ কেউ মনে করছেন রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ইস্যুকে কেন্দ্র করে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে কি তার মুক্তি পাওয়াকে কেন্দ্র করে বিষয়টি কি নতুন করে সামনে আসবে? বিশেষ করে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সরকার থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ নড়াচড়া করেছে। আবার ঈদের পর থেকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সারা দেশের বহু জায়গায় মিছিল করছে। এমন পরিস্থিতিতে সরকার রাজনীতির কোন সূত্র মেলানো, নাকি নতুন করে কোনো জট পাকানোর জন্য আইভীকে মুক্তি দিল, সেটি নিয়ে ভাবছে কেউ কেউ। আওয়ামী লীগ যখন তারেক রহমানের সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগে সরব, তখন সেলিনা হায়াত আইভী কেন জামিনে মুক্তি নিয়ে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিশেষ করে তার জামিন আটকাতেও যখন সরকার সর্বোচ্চ আদালত পর্যন্ত আপিল করেছিল, তখন সেই সরকারকে কেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিলেন এই নেত্রী, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা মিলছে না। তবে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে এটা নিছকই সৌজন্য। বিএনপি নারায়ণগঞ্জের একাধিক সূত্র বলছে সেলিনা হায়াত আইভীর মুক্তি পাওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের শুরুতে, মানে বিএনপি ক্ষমতায় আসার পরপরই। তার মুক্তিতে প্রথম বাদ সাধে নারায়ণগঞ্জ স্থানীয় বিএনপি। কেন্দ্রীয় বিএনপির কাছে স্থানীয় বিএনপির যুক্তি ছিল, গত নির্বাচনে ফতুল্লাহ ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 4 আসনটি এনসিপি জিতেছিল। এই আসনটিকে ঢাকার অন্যতম প্রধান প্রবেশদ্বার বা ঢোকার মুখ বলা হয়। সেখানে সেলিনা হায়াত আইভীকে ছাড়া হলে তার যে প্রভাব, তাতে বিএনপি তৃতীয় দল হয়ে যাবে নারায়ণগঞ্জে। স্থানীয় বিএনপির এমন আবদারে আইভীর জামিনকে ঠেকিয়ে রাখে সরকার পক্ষ। কিন্তু 17 মে সব ধরনের আইনি বাধা থেকে মুক্ত হওয়ার আগেই আইভীর পক্ষ থেকে সরকারকে বার্তা দেওয়া হয়, মুক্তি না মিললে নারায়ণগঞ্জে আইভীর সমর্থকরা আন্দোলনে নামবে। এমন বার্তার পর সরকার পাল্টা বার্তা পাঠায় আইভীর ঘনিষ্ঠজনকে। সেটি হলো, আপাতত আওয়ামী লীগের রাজনীতিতে অংশ নিতে পারবেন না আইভী। মুক্তি পাওয়ার পর আইভীর উপর কড়া নজরদারি রাখছে সরকারি সংস্থাগুলো। বিডি নিউজ 24 খবর বলা হয়েছে, আইভীর মুক্তির পর তার বাড়ির সামনে নজরদারি বাড়িয়েছে পুলিশ। স্থাপন করা হয়েছে আধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরাও। এছাড়া সাদা পোশাকে পুলিশের টহলও রয়েছে সেখানে। পুলিশ বলছে 3 বারের সাবেক এই সিটি মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেন কিনা সে বিষয়ে খোঁজ খবর রাখতেই এই বাড়িতে নজরদারি। তার মুক্তি ও বাড়ি ফেরাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের কয়েকটি পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল। বিপুল পুলিশ রাতভর বাড়ির সামনে অবস্থান নেয়। রাতেই পুলিশের তত্ত্বাবধানে আইভীর বাড়ির সামনে ও আশেপাশের সড়কে সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয় বলে জানান স্থানীয়রা। সাবেক মেয়রের বাড়ির পাশের চা দোকানি মোহাম্মদ সুজন বলেন, এইসব ক্যামেরা এই এলাকায় আগে ছিল না, রাতে এগুলো স্থাপন করা হয়েছে। তবে আইভীর ঘনিষ্ঠজনরা বলছেন শিগগিরই রাজনীতির মাঠে নামবেন আইভী। আনুষ্ঠানিকভাবে সামনের সিটি মেয়র নির্বাচনে লড়ার ঘোষণাও দেবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।